আজকের ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম। আমরা ছেটের গতদিন যে বেসিক ধারণাগুলো ছিল সেগুলো আলোচনা করেছিলাম এবং পাওয়ার সেট পর্যন্ত আলোচনা করেছিলাম। এরপরে আমাদের আজকে শিখবো আমরা ক্রমজোড় ও কার্তেশীয় গুণজ, মানে কার্তেশীয় গুণজ বা কার্তেশীয় গুণজ। ক্রমজোড়, এখন এইখান থেকে তোমরা নিশ্চয়ই ধারণা করতে পারছো যে ক্রমজোড়, ক্রম মানে ক্রমান্বয়ে, জোড় মানে জোড়ায়। তার মানে এইখান থেকে আমরা বলতে পারি যে ক্রমজোড় মানে ক্রমান্বয়ে জোড়া আকৃতি থাকবে। আমরা আরো একটু যদি সহজ করি, ধরো তোমাদের মধ্যে থেকে বললাম যে যার রোল 1 সে আগে আসবে, যার রোল 2 সে তারপর আসবে, অথবা যার রোল 1 সে ফার্স্টে বসবে, যার রোল 2 সে তারপরে বসবে। তাহলে এই যে নির্দিষ্ট করে দেওয়া কে আগে আসবে আর কে পরে আসবে, এবং সেটা যদি এক জোড়ার মধ্যে হয় তখন তাকে বলে ক্রমজোড়। তাহলে যদি কি বুঝলাম, যে এক জোড়া উপাদানের মধ্যে যে আগে বসবে বা কোনটা পরে বসবে সেটা যদি নির্ধারিত করে বসানো হয় তখন তাকে বলে হচ্ছে ক্রমজোড়। আর এদেরকে আমরা প্রকাশ করে থাকি কমা দিয়ে, পৃথক করি কমা দিয়ে। ধরো প্রথমে এক্স আসবে, তারপরে ওয়াই আসবে, এইটা হচ্ছে একটা ক্রমজোড়। তবে এদেরকে আমরা অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবো, এক জোড়া ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবো। এইটা হচ্ছে ক্রমজোড়। এখন এই ক্রমজোড়, যদি এই ক্রমজোড়টা আর একটা ক্রমজোড় আমরা যদি বলি এ বি, এরা সমান, এই দুটা ক্রমজোড়, এই দুটা ক্রমজোড় আমরা সমান আগে না বলি, বললাম যে এই দুটা ক্রমজোড়, একটা এক্স ওয়াই, এক্স আগে ওয়াই পরে, এটা একটা ক্রমজোড়, এ আগে বি পরে। এখন এদেরকে আমরা তখনই তুলনা করব বা সমান বলবো যদি এক্স সমান এ আর ওয়াই সমান বি হয়, তাহলেই এদেরকে আমরা সমান বলতে পারবো, অর্থাৎ এই দুটা তখন সমান হবে। এটা ক্রমজোড়ের সত্য। এখন এইটাকে আমরা ব্যবহার করে ক্রমজোড় সম্পর্কিত সমস্যার সমাধান করতে পারবো। ধরো যদি এমন থাকে যে বলল এক্স প্লাস এ কমা, সাপোজ আর একটা বললো যে বি, এটা একটা ক্রমজোড়, সমান বললো, এটা বললো সি, এখানে বললো ওয়াই। তাহলে আমরা এই ক্রমজোড়ের সত্য অনুসারে কি লিখতে পারবো? লিখতে পারবো যে এক্স প্লাস এ সমান হচ্ছে সি, প্রথমটার সমান, দ্বিতীয়টার সমান। তাহলে আর একটা বলতে পারবো বি সমান ওয়াই বা ওয়াই সমান বি, দ্বিতীয় উপাদানের সমান, এটা লিখতে পারবো। তার মানে ওয়াই সমান পেলাম আমরা বি, আর এটা পেলাম একটা সমীকরণ। এইবার এর থেকে আমরা যে সমীকরণ পেয়ে থাকি সমাধান করে এক্স ওয়াই বের করতে পারবো। তাহলে আমরা একটু প্র্যাকটিস করে দেখি। যদি ধরো এমন হয়, উদাহরণ হিসাবে যদি আমরা একটা ক্রমজোড় অবতরণ করি এখানে, যে 2x প্লাস ওয়াই, এটা আছে 3, একটা ক্রমজোড়, এইটা এই ক্রমজোড়ের সমান 6 আর হচ্ছে x মাইনাস ওয়াই, এটা বলল। এখন বলল যে এই ক্রমজোড় থেকে এক্স ওয়াই বের করো, এই ক্রমজোড় থেকে এক্স ওয়াই বের করো। বলছে যে এত হলে এক্স কমা ওয়াই নির্ণয় করো। যদি এমনটা হয় তাহলে আমরা কি করতে পারি? দেখো এইটা একটা ক্রমজোড়। এখন এইখান থেকে আমরা ক্রমজোড়ের সত্য অনুসারে কি লিখতে পারি? এই প্রথম উপাদানের সমান
দ্বিতীয় উপাদানের সমান। সেইখান থেকে আমরা হিসাব করে এক্স আর ওয়াই নির্ণয় করতে পারবো। তাহলে আমরা কি লিখবো? আগে এটা দেওয়া আছে লিখবো। এটা যদি সমাধান করি আমরা, এটা সমাধান করতে চাচ্ছি, তাহলে এটা দেওয়া আছে আগে লিখবো। তাই লিখি, দেওয়া আছে, সংক্ষেপে লিখলাম আমরা, দেওয়া আছে 2x প্লাস ওয়াই কমা 3 সমান 6 x মাইনাস ওয়াই। তাহলে এই ক্রমজোড়ের এইটা প্রথম উপাদান, এইটা দ্বিতীয় উপাদান, এই ক্রমজোড়ের এইটা প্রথম উপাদান, এইটা দ্বিতীয় উপাদান। এরা যেহেতু সমান আকারে আছে, তাহলে এই প্রথম উপাদানের সমান হবে, দ্বিতীয় উপাদানের সমান হবে। তা আমরা লিখি ক্রমজোড়ের শর্তানুসারে পাই। ক্রমজোড়ের শর্তানুসারে পাই। কি শর্ত ছিল? প্রথমটার সমান হবে, দ্বিতীয় উপাদানের সমান হবে। তাহলে আমরা লিখে ফেলি 2x প্লাস ওয়াই সমান 6। এইটাকে আমরা 1 নম্বর সমীকরণে রেখে দিলাম, এবং x মাইনাস ওয়াই সমান 3। এই যে এইটা সমান এটা, মানে এটা সমান যা, এইটা সমান এটাও তাই। এটাকে বললাম আমরা 2 নম্বর সমীকরণ। এখন আমার কাজ এই দুটো সমীকরণকে সমাধান করা। আমরা সমাধান করা অনেক রকম শিখেছি, প্রতিস্থাপন শিখেছি, অপনয়ন শিখেছি, বজ্রগুণন বা আর্গুণন শিখেছি, লেখচিত্র শিখেছি। তো সমীকরণ দেখে আমরা বুঝতেই পারতেছি এটাকে যদি আমরা অপনয়ন করি সোজা হবে, কারণ এটা প্লাস ওয়াই, এটা মাইনাস ওয়াই। আমরা জাস্ট এই দুটাকে যোগ করে দিলেই ওয়াই ওয়াই অমিট হয়ে যাবে। তাহলে আমরা সেটা করি, 1 নাম্বার যোগ 2 নাম্বার। তাহলে 1 নং যোগ 2 নং ইমপ্লাইজ দ্যাট। আমরা এটাকে একটু সহজে লিখি বা স্মার্টলি উপস্থাপন করার চেষ্টা করি। 1 নং যোগ 2 নং ইমপ্লাইজ দ্যাট। না হলে লিখতাম 1 নং এর সাথে 2 নং যোগ করে পাই, তার থেকে এটা লিখলাম। তাহলে এখন দেখো 1 নাম্বার, কি ছিল? 1 নাম্বার ছিল হলো 2x প্লাস ওয়াই সমান হচ্ছে 6। এটা ছিল 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে x মাইনাস ওয়াই, এইটা সমান 3। এখন এইটা আমরা সমাধান করতে চাচ্ছি, মানে যোগ করতে চেয়েছিলাম। তো যোগ করলে কি হবে? এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই চলে যাবে, থাকবে 2x আর x, 3x, 6 আর 3 9, 3x সমান পেলাম 9। এইখান থেকে আমরা x সমান পাবো, তাহলে 9 ভাগ হচ্ছে 3। 9 কে 3 দিয়ে ভাগ করলে 3 হয়। তাহলে অতএব x সমান পেয়ে গেলাম আমরা 3। এইবার x এর মান আমরা 1 নম্বরে বসাই দিলেই y পেয়ে যাব, তাই তো? তাহলে x এর মান x সমান 3 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণ হচ্ছে এইটা ছিল, তাই না? 2x, তাহলে 2 গুণ 3 প্লাস হচ্ছে y সমান হচ্ছে 6। এই তো। তো এইখান থেকে আমরা যদি হিসাব করি কত পাচ্ছি? 3 দুগুণে 2 গুণ 3 হচ্ছে 6 প্লাস y সমান আছে 6। এই তো, বা y সমান
6 মাইনাস 6 y সমান 0 হয়ে গেল সমাধান। আমরা x এর মান পাইছি 3, y এর মান পেয়েছি 0। এখানে বসাই দেখি 3 দুগুণী 6 আর 0 6, 3 থেকে 0 গেলে 3, তাহলে সমাধান হয়েছে, তাই তো? কি লিখবো আমরা? অতএব x, y আকারে চেয়েছে। এখানেও একটা বিষয় যে এক্স ওয়াই কে যেভাবে আমাদের উপস্থাপন করতে বলবে, যেভাবে প্রশ্নকর্তা চাবে, আমরা ঠিক সেইভাবেই তাকে উত্তর লিখব, সেইভাবে উপস্থাপন করব। এখানে যেহেতু x, y আকারে চেয়েছিল, আমরা x, y আকারে লিখব। x এর মান পেয়েছিলাম 3, y এর মান পেয়েছি 0। আর যদি এটা না বলে শুধু বলতো x ও y নির্ণয় করো, তাহলে বলতাম যে x সমান 3, y সমান 0। এই হচ্ছে ক্রমজোড়। এই ক্রমজোড়ের যত সমস্যা আছে আমরা সেম একইভাবে সমাধান করতে পারবো। তাহলে অন্যগুলো আমরা বাসায় নিজেরা চেষ্টা করব। এরপরে কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজ, এই কার্তেশীয় গুণজ বোঝার আগে আমরা তোমাদের একটা গল্প বলি। গল্প হচ্ছে তোমাদের বইতেই আছে এই গল্পটা। রহিম সাহেব তার বাসায় রং করবে। এই যেমন ওয়াল, আমরা এই ওয়ালে ধরো এটাই রহিম সাহেবের বাসা, এটা রং করবে। এখন সে চিন্তা করছে ভেতরে লাল আর সাদা রং করবে। লাল রং ভেতরে ভালো লাগে না, সাদা রং করবে। সাদা আর একটা চয়েস করলো নীল। বাসার মধ্যে সাদা আর নীল রং করবে। আর বাসার বাইরে সে রং করবে ধরো হলুদ। এরকম কিছু আছে কি কোন কোন রং যেন আছে, আমি আমার মতো বলছি। হলুদ, তারপরে সবুজ, আবার লালও নিলাম, যে লাল, এই তিনটা। তাহলে বাইরে সে রং করবে এই 3 রকম, চিন্তা করছে 3 রকম রং করতে পারে, আর ভেতরে এই 2 রকম দিয়ে রং করতে পারে। তো সে যদি এখন এইখান থেকে চয়েস করে যে সে কয় রকম ভাবে এইটার কম্বিনেশন করতে পারে বা এইরকম সমাবেশ করতে পারে, কয় রকম ভাবে এটা দিয়ে সে রং করতে পারে, তার মানে বাইরে সাদা করলো ভেতরে হলুদ করলো, অথবা বাইরে সাদা করলো ভেতরে সবুজ করলো, অথবা বাইরে সাদা করলো ভেতরে লাল, আমি ভুল বললাম, যে ভেতরে সাদা করলো বাইরে হলুদ করলো, অথবা ভেতরে সাদা করলো বাইরে সবুজ করলো, ভেতরে সাদা করলো বাইরে লাল করলো, অথবা ভেতরে নীল রং দিল বাইরে হলুদ রং দিল, ভেতরে নীল রং বাইরে সবুজ রং, ভেতরে নীল রং বাইরে লাল রং, এরকম করতে পারে। তাহলে আমরা দেখি যে সে কত রকম রং চয়েস করতে পারে, রং করার জন্য চয়েস করতে পারে। সে চয়েস করতে পারে সাদা ভেতরে বাইরে হলুদ, এই একটা চয়েস করতে পারে। এই কোমজোর রাখলাম আমরা, এটাকে কোমজোর আকারে রাখলাম, পাশাপাশি দুইটা। তারপরে সে চয়েস করতে পারে না যে বাইরে আমি হলুদের পরিবর্তে সবুজ দিব, ভেতরে সাদা বাইরে সবুজ, এইটা পছন্দ করতে পারে। তারপর বললো না, এটা না করে আমি ভেতরে সাদাই রং দিব বাইরে লাল রং দিব, এইটা পছন্দ করতে পারে। তারপরে সে পছন্দ করতে পারে যে না, ভেতরে সাদা না দিয়ে ভেতরে নীল রং দিবে, তো ভেতরে নীল বাইরে হলুদ, এটা পছন্দ করতে পারে। অথবা বললো না, বাইরে হলুদ না দিয়ে সবুজ দিব, তাহলে নীল সবুজ, এটা পছন্দ করতে পারে। তারপরে নীল লাল, এইটা পছন্দ করতে পারে। আর কি পছন্দ করতে পারে? আর পছন্দ করতে পারে না। তাহলে এই যে বিষয়গুলো আমরা পেলাম, এইটাই হচ্ছে কার্তেশীয় গুণজ। এটাই হচ্ছে কার্তেশীয় গুণজ। যেহেতু কার্তেশীয় গুণজও একটা সেট, তাই এইটাকে সেকেন্ড ব্র্যাকেটে আটকা দিতে হবে। তাহলে হয়ে গেল কার্তেশীয় গুণজ। এবার দেখো, এইটা হচ্ছে প্রথম সেট, এইটা হচ্ছে দ্বিতীয় সেট। একে যদি আমরা
এ সেট দিয়ে প্রকাশ করতাম, এইটাকে যদি আমরা বি সেট দিয়ে প্রকাশ করতাম, তাহলে এই কার্টেসীয় গুণজকে আমরা লিখতাম এমন ভাবে, আর একে পড়তাম এ ক্রস বি। কার্টেসীয় গুণজকে প্রকাশ করতাম এইভাবে, লিখতাম হচ্ছে এইভাবে, পড়তাম আমরা বা বলতাম আমরা এ ক্রস বি, মানে একে পড়া হয় এরকম এ ক্রস বি, আর লেখা হয় এইভাবে। এই হচ্ছে কার্টেসীয় গুণজ। তাহলে আমরা বুঝতে পেরেছি কার্টেসীয় গুণজে দেখো এই উপাদানের সাথে এইটা, এটার 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 সাথে এইটা, মানে প্রত্যেকটা উপাদানের সাথে প্রথম সেটের প্রত্যেকটা উপাদানের সাথে দ্বিতীয় সেটের প্রত্যেকটা উপাদানের সমাবেশ নিয়ে যে সেট হবে সেইটাই হচ্ছে কার্টেসীয় গুণজ সেট। এখন আমরা একটু উদাহরণ হিসাবে দেখি। ধরো যদি এ একটা সেট এমন হয় এ বি সি, আর যদি বি একটা সেট এমন হয় বললো সি আর ডি, এখন এদের কার্টেসীয় গুণজ তাহলে কি হবে? এদের কার্টেসীয় গুণজ হবে এ ক্রস বি। তাহলে আমরা এর মান বসাই এ, বি, সি ক্রস বি বসাই, বি এর মান হচ্ছে সি ডি। তাহলে ওই যে সেই আগের মতো আমরা একে সাজাই, কি হবে তাহলে? এ এর সাথে সি, এ এর সাথে ডি, এরপরে বি এর সাথে সি, তারপরে বি এর সাথে ডি, এরপরে সি এর সাথে সি, আবার সি এর সাথে ডি। এই হয়ে গেল এটার কার্টেসীয় গুণজ। এখন যদি আমি আরেকটার কথা বলি, দেখো এক্স হচ্ছে বললাম 1 2, আর ওয়াই সেট বললাম শুধু 3, তাহলে কত হয়? এক্স ক্রস ওয়াই সমান 1 2 ক্রস 3 সমান কত হচ্ছে? সমান হচ্ছে 1 এর সাথে 3, আবার 1 এর সাথে আর নেই, 2 এর সাথে 3। এখন দেখো এই হচ্ছে আমাদের কার্টেসীয় গুণজ সেট। এখন একটা জিনিস লক্ষ্য করো, এখানে এ এর উপাদান ছিল 3টা, বি এর উপাদান ছিল 2টা, 3টা 2টা, কার্টেসীয় গুণজের উপাদান পাইছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে এ সেটের যে কয়টা উপাদান, এ সেটে ছিল হচ্ছে 3টা উপাদান, বি সেটে ছিল 2টা উপাদান, এখানে পেয়েছি আমরা 6টা উপাদান। তার মানে এই সেটের উপাদানগুলোকে গুণ করলে আমরা কার্টেসীয় গুণজের উপাদানগুলো পাচ্ছি। আবার এইখানে দেখো এর উপাদান ছিল 2টা, এর উপাদান ছিল 1টা, এখানে পাইছি আমরা 1 2টা, তার মানে এখানেও আমরা দেখছি 2 অক্ষে 2। তাহলে আমরা এটা বলতে পারি, এগুলো এমসিকিউতে অনেক সময় আসে, এটা আমরা বলতে পারি যে কার্টেসীয় গুণজের ক্ষেত্রে যে দুইটা সেটের কার্টেসীয় গুণজ করব তাদের উপাদানগুলোকে যদি আমরা গুণ করি, সেই গুণফলটাই হবে কার্টেসীয় গুণজের উপাদান সংখ্যা। ঠিক আছে? তাহলে আমরা কার্টেসীয় গুণজ বুঝলাম, এভাবে কার্টেসীয় গুণজের যাবতীয় সমস্যা আমরা সমাধান করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে।